রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে, সাথে আছি আমরা দুজন, আমি তাবাসসুম আহমেদ এবং আমি সানজিদা ইসলাম। শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। দেশের সীমান্তবর্তী বিভিন্ন জেলায় করোনায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। একদিনে শুধু খুলনা বিভাগেই মারা গেছেন 36 জন। আড়াই সপ্তাহের ব্যবধানে আবারও রাজশাহীতে 18 জনের প্রাণ কেড়ে নিয়েছে অতিমারী করোনা। এমন পরিস্থিতির পেছনে লকডাউন বাস্তবায়নের সমন্বয়হীনতা আর সঠিক পরিকল্পনা না থাকাকে দায়ী করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, করোনা ডেল্টা ধরন সারা দেশে দ্রুত ছড়িয়ে পড়ায় বড় ঝুঁকিতে এখন ঢাকা। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, প্রতিটি জেলায় সংক্রমণের হার 20% ওপরে গেলে আবারও লকডাউন হবে গোটা দেশ। আরেফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। স্বজন হারানোর তালিকা ক্রমে দীর্ঘ হচ্ছে সীমান্তবর্তী বিভিন্ন জেলায়। গেল এক মাসের মধ্যে প্রতিদিন কোনো না কোনো বাড়িতে কান পাতলে শোনা যায় প্রিয়জন হারানোর আর্তনাদ। গত 24 ঘন্টায় এক রাজশাহীতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে 18 জন, আর খুলনা বিভাগে সংখ্যাটা 36, যা রীতিমতো ভয় দড়িয়ে দেওয়া তথ্য। তালিকায় খুব পিছিয়ে নেই চট্টগ্রাম। সব মিলিয়ে 29 এপ্রিলের পর একদিনে দেশের সর্বোচ্চ মৃত্যু 85 জন। মারা যাওয়াদের তালিকায় সবচেয়ে বেশি 60 বছর বয়সীরা। শনাক্তের হিসেবে প্রতিদিন বিভাগওয়ারে হু হু করে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় পরীক্ষার বিপরীত রোগী শনাক্তের হার 20.27%। ঢাকায় এখনই লকডাউন দেওয়ার পরামর্শ দিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ লেলিন চৌধুরী বলেন, করোনা রোগীদের আইসোলেশন নিশ্চিত করা আর আক্রান্ত এলাকায় পরীক্ষার সংখ্যা বাড়ানো না হলে সংক্রমণ কমানো যাবে না। এই ভাইরাসকে প্রতিরোধে নানা জায়গায় লকডাউন দেয়া হয়েছে, কিন্তু আমরা দেখছি শৈথিল্যের কারণে সেসব লকডাউন সঠিকভাবে পালন হচ্ছে না। ফলে ভাইরাসের অগ্রগতিকে থামানো যাচ্ছে না। এমন অবস্থায় দেশের অন্তত 45টি জেলা সহ রাজধানী এখন ঝুঁকির মুখোমুখি। রাজধানীর যে অঞ্চলগুলিতে করোনা প্রবণ বেশি এবং যেখানে আক্রান্তের সংখ্যা বেশি, সেই সব অঞ্চলকেও লকডাউনের মধ্যে আনার প্রয়োজনীয়তা হতে পারে। নতুন নতুন এলাকার সংক্রমিত থাকলেও এখনই গোটা দেশে লকডাউন দেওয়ার চিন্তা নেই জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, পরিস্থিতি আরো নাজুক হলে ব্যবস্থা নেওয়া হবে। সারা দেশে লকডাউনের পরিস্থিতি তখনই দিতে হবে যদি প্রায় সমস্ত উপজেলাতে এবং জেলাতে দেখা যায় সংক্রমণের মাত্রা প্রায় 15 থেকে 20% বেশি হয়ে যাচ্ছে। আমাদের ঢাকামুখী রোগী আসার সম্ভাবনা ছিল, সেই স্থানটাকে যদি আমরা বন্ধ করতে পারি তাহলে ঢাকার ভিতরে লকডাউন তার জরুরি প্রয়োজন হবে না। আরেফিন শাকিল, নিউজ 24, ঢাকা। করোনা পরিস্থিতি জটিল হচ্ছে সীমান্ত শহরগুলোয়, বিশেষ করে হাসপাতালগুলো এখন রোগী ধারণ ক্ষমতার শেষ প্রান্তে। অনেক হাসপাতালে সাধারণ ওয়ার্ডগুলোকে করোনা ইউনিটে রূপান্তর করা হচ্ছে। এসব করেও পরিস্থিতি কতটা সামাল দেয়া যাবে তা নিয়েও সংশয় থেকেই যাচ্ছে। এদিকে সংকটাপন্ন রোগীর জন্য আইসিইউর জন্য চলছে হাহাকার। লকডাউনের পরও পরিস্থিতির উন্নতি না হওয়া এই সংশয় তৈরি করছে। ভিডিও প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের তথ্যচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। উত্তরের সবচেয়ে ভরসার হাসপাতাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে বুধবার সকালের আগ পর্যন্ত 24 ঘন্টায় নতুন 60 জন ভর্তি হন। একই সময়ে মারা যান 16 জন। ভর্তি হওয়াদের মধ্যে 73% বেশি রোগী রাজশাহীর। হাসপাতালের পরিচালক জানান, পরিস্থিতি সামলাতে একের পর এক সাধারণ ওয়ার্ডকে করোনা ইউনিটে রূপান্তর করা হচ্ছে। আমরা অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে দিনাতিপাত করছি এবং আমার মনে হচ্ছে যে আমরা একটা ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছি। আমরা সঠিক সময়ে সঠিক কাজটা আমরা করতে পারিনি। সেজন্য আজকে আমাদের করোনা রোগীর সংখ্যা এভাবে বেড়ে গেছে। পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ খুলনায়। ডেডিকেটেড করোনা ইউনিটে এখন ধারণ ক্ষমতার 1.5 গুণ রোগী। প্রতিদিন রোগীর সংখ্যাও বাড়ছে। নতুনদের জায়গা দিতে এরই মধ্যে 70 শয্যার সাধারণ ওয়ার্ড খালি করার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এই হাসপাতালে সবচেয়ে বেশি সংকট চিকিৎসকের। আমার যে জনবল 100 বেডের জন্য করা ছিল, সেই জনবল দিয়ে 143 জনের সার্ভিস দেওয়া অত্যন্ত দুরূহ পড়েছে এবং সার্ভিস পর্যাপ্ত পরিমাণে যে সকল রোগী আসছেন তাদের পাওয়ার ক্ষেত্রেও দুরূহ হয়ে পড়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এখন চিকিৎসা নিচ্ছেন 135 জন। এছাড়া বাড়িতে চিকিৎসা নিচ্ছেন প্রায় 1200। 250 শয্যার হাসপাতালটির পুরোটাই এখন করোনা ডেডিকেটেড করার পরিকল্পনা কর্তৃপক্ষের। মানুষজন স্বাস্থ্যবিধি মানে না, এটার কারণে হয়তো রোগীটা বেড়ে গেছে। তো আমরা চিকিৎসকরা আমাদের লিমিটেশনের ভিতরে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।
আগামী দিনগুলিতে হয়তোবা খারাপ পরিস্থিতি আসতে পারে। কুষ্টিয়ায় বুধবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় শনাক্ত রোগীর সংখ্যা 122, হার বিবেচনায় যা 36% উপর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চরম জনদুর্ভোগেই শুরু হলো করোনার ঊর্ধ্ব সংক্রমণ প্রেক্ষাপটে রাজধানীকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা। বুধবার সকাল থেকে যানবাহন স্বল্পতায় শত ভোগান্তি সহ্য করে বাড়তি ভাড়া গুনে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেছেন হাজারো যাত্রী। গণপরিবহন না পেয়ে কেউ ট্রাকে, কেউ মোটরসাইকেলে, আবার কেউ ইজি বাইকে চড়েই পাড়ি জমিয়েছেন দীর্ঘ পথ। সেই সাথে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি যোগ করে বাড়তি ভোগান্তি। সজল দাসের রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকা, গণপরিবহন না পেয়ে দীর্ঘ অপেক্ষায় হাজারো মানুষ। থেমে থেমে বৃষ্টি যোগ করে বাড়তি ভোগান্তি। অফিসগামী মানুষেরা পড়েন চরম দুর্ভোগে। দূরপাল্লার গণপরিবহনের দেখা না মিললেও মোটরসাইকেল, প্রাইভেট কারের বাড়তি উপস্থিতি ছিল মহাসড়কে। তো দেশে যাওয়ার দরকার না, তো মানুষের বাসা কদিন বেরাবো, আর 3 দিন ধরে সব গাড়ি বন্ধ হয়ে গেছে, আমাদের অফিস আদালত তো বন্ধ হয় নাই। আমরা কোথায় যাব, আমরা কিভাবে যাব? অবস্থা ভাই খুবই খারাপ, মানে একটু হয়রানি ছাড়া আর কিছু না। সাধারণ পাবলিক হিসেবে এতটুকু বলতে পারে এটা একটা হয়রানি। লকডাউন দিয়ে যদি কোনো লাভ হইতো, এই যে রাস্তার মধ্যে জনগণ, তো এই লকডাউনের কি মানি আছে? গণপরিবহন স্বল্পতার কারণে বাড়তি ভাড়া গুনেই গন্তব্যে যান যাত্রীরা। ভাড়া 100 টাকা নিতে আছে, 300 টাকা, 400 টাকা এইভাবে। এখন স্বীকৃতি পাইছে হায়াক্স আর মাইক্রো। উপরে কোনো করোনা নাই, তো কোনো বাস তো নাই, রিক্সা, অটো রিক্সা কিছু পাওয়া যাচ্ছে না। আর এখন অন্য সময় থেকে ভাড়া অনেক বেশি। অন্য এক মালের গাড়ি আসছিল, বাইরে বইলে একটু করে বেকারত্ব করে তারপরে আসছি, তারপরে টঙ্গী থেকে হাঁটতেছি। একই অবস্থা ছিল গাবতলী, আব্দুল্লাপুর সহ রাজধানীর সব প্রবেশ মুখগুলোতে। চেকপোস্ট বসিয়ে কঠোর অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। যাতে 60%, অতিরিক্ত 60%-এর বেশি ভাড়া নিতে পারে এবং অর্ধেক যাত্রী, এই তিনটা জিনিসের বেশি গুরুত্ব দিচ্ছে। আর দূরপাল্লার বাস টোটালি ব্যান। রাজধানীতে দূরপাল্লার গণপরিবহন প্রবেশ বন্ধ থাকলেও চলেছে বাকি সব যানবাহন। বন্ধ ছিল না করোনা স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মানুষের উপচে পড়া ভিড়। সজল দাস, নিউজ 24, ঢাকা। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের উন্নয়ন কোনো ম্যাজিক নয়, আওয়ামী লীগ সরকারের পরিকল্পনার ফসল। আওয়ামী লীগের 72তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বুধবার তিনি একথা বলেন। দেশের সবাইকে টিকার আওতায় আনা হবে জানিয়ে সরকার প্রধান বলেন, আওয়ামী লীগ জনগণের দল। গণমানুষ ও তৃণমূলের কল্যাণে একমাত্র আওয়ামী লীগই কাজ করে। শাহ আলী জয়ের প্রতিবেদন। করোনা বাস্তবতায় সীমিত পরিসরে উদযাপিত হলো উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের 72তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 72 বছরের লড়াই, সংগ্রাম আর গণতান্ত্রিক অভিযাত্রায় মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয়া দলটির অর্জনের কথা তুলে ধরে দেশের ইতিহাস আর সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে আওয়ামী লীগের নাম। তাই এই সংগঠনকে বারবার ধ্বংস করার চেষ্টা করেও তা সফল হয়নি। অনেকে অনেক কথা বলেন, কেউ বলে একটা দল হয়ে যাচ্ছে। তো আমরা যদি জনগণের সংগঠন হিসেবে দেখি, গণমানুষের সংগঠন দেখি, তৃণমূল মানুষের দ্বারা গঠিত একটি সংগঠন, সেটা কিন্তু আওয়ামী লীগ। ক্ষমতায় বসে সেই মার্শাল জারি অবস্থায় যে দল তৈরি করে, সেটাই একটা হলো বিএনপি, আর পরবর্তী আর একটা হলো জাতীয় পার্টি। তো এখন বিএনপি জাতীয় পার্টি তো জনগণের মধ্যে থেকে উঠে আসে নাই, বা জনগণের কল্যাণের জন্য কাজ করেও কিন্তু উঠে আসেনি। আওয়ামী লীগ সভাপতি বলেন, জন্মের পর থেকেই দেশের মানুষের জন্য সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করে এই সংগঠন। তিনি বলেন, অবৈধভাবে যারা ক্ষমতা দখল করে তারা শুধু নিজেদের টিকিয়ে রাখতেই কাজ করে, আর এই কারণে তাদের সময় দেশের উন্নয়ন হয় না। হ্যাঁ, কিছু বাম দল আছে, কিছু দক্ষিণপন্থী আছে, কিন্তু সত্যিকার গণমানুষের দল হিসেবে যদি বাংলাদেশের জন্য কেউ থেকে থাকে, সেটা হচ্ছে একমাত্র দল আওয়ামী লীগ। আমাদের অনেকে অনেক কিছু বলেন, কিন্তু এই জিনিসটা কখনো উপলব্ধি করেন না। করবেন কি করে? কারণ এদেশে যখন একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়, বা যখন কোনো অরাজনৈতিক অথবা অগণতান্ত্রিক
অসাংবিধানিক সরকার আসে তাই এনাদের মূল্যটা বাড়ে, কেউ কেউ পতাকা আশায় বসে থাকেন, যে কারণে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না। তারা ক্ষমতার পিছনে ছুটে পদলেহন করে, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে যা করে জনগণের কল্যাণে করে। করোনা বাস্তবতার প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকার করোনা মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করছে। আমার খুব দুঃখ লাগে, যাদেরকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আগেভাগে ভ্যাকসিন দিয়েছি তাদের 2 ডোজ নেওয়ার পর তারা এখন সমালোচনা করেন, অথচ তারাই কিন্তু সবার আগে নিয়েছেন। তারাই আবার বড় বড় সমালোচনার কথা, একে গালি ওকে গালি অনেক কিছু দেন আমরা শুনি। তো সেটাই অবাক লাগে যে তারা যখন নিয়েছিলেন তখন তো এ কথা বলেননি। শুধু সরকার নয়, দেশের উন্নয়নে চাই শক্তিশালী সংগঠনও। একথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের মতো সংগঠন আছে বলেই দেশের উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এর আগে সকালে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। দলীয় সভাপতি হিসেবেও শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়েছিলেন সরকার প্রধান। পরে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ থেকে অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া হচ্ছে, এ দলে তাদের কোনো ঠাঁই নেই। কোনো ষড়যন্ত্র, কোনো শত্রুই আওয়ামী লীগকে বাংলাদেশের মাটি ও মানুষ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। অনুপ্রবেশ যেটা ছিল, এখন সে অনুপ্রবেশ অনেক বন্ধ হয়েছে। ভবিষ্যতে আমরা এই ব্যাপারে আরও সতর্ক থাকব। টিকা কূটনীতিতে বাংলাদেশ পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের বলেন, টিকার জন্য উপহার আর ভিক্ষার উপর ভরসা করতে হচ্ছে। বুধবার সকালে রাজধানীর বর্ডারি কার্যালয়ে সময়ের আয়নায় পল্লী বন্ধু বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিভিন্ন দেশ থেকে উপহারের 5 থেকে 10 লাখ টিকা পেয়েই স্বস্তিতে আছেন স্বাস্থ্যমন্ত্রী। দেশের মানুষ করোনার টিকা পাওয়ার বিষয়ে সরকারের সুস্পষ্ট ঘোষণা জানতে চায় বলেও মন্তব্য করেন তিনি। সত্য কথা হলো, আমাদেরকে এখন মানুষের উপহারের উপরে আর ভিক্ষার উপরে ভরসা করে বসে থাকতে হচ্ছে। কোনোখান থেকে ভ্যাকসিন আসার কোনো চুক্তি হয় নাই। আমাদের বাজেটে পর্যন্ত ভ্যাকসিনের জন্য কোনো ডেফিনিট ফান্ড রাখা হয়নি। লকডাউন দিয়ে আমাদের মতো দেশে এই ইনফেকশন বন্ধ করা যাবে না। জাতীয় পরিচয়পত্রের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রাখতে চায় নির্বাচন কমিশন। এজন্য আলোচনায় বসার কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে NID চলে গেলে নির্বাচন কমিশনের কার্যক্রমে অসুবিধা হবে বলেও মনে করেন CEC। তবে জাতীয় পরিচয়পত্র সেবার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে আসাকে যথার্থ বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। সারা দেশে প্রায় 11 কোটিরও বেশি নাগরিকের হাতে ছবিসহ জাতীয় পরিচয়পত্র পৌঁছে দিয়েছে নির্বাচন কমিশন। গত প্রায় 15 বছর ধরে ভোটারদের তথ্য সম্বলিত গুরুত্বপূর্ণ এই পরিচয়পত্র তৈরি, সংরক্ষণ ও বিতরণ করে আসছে কমিশন। সেই নির্বাচন কমিশনের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই জাতীয় পরিচয়পত্র সেবাদান কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের আপত্তি সত্ত্বেও শেষমেশ এ বিষয়ে জারি হয়েছে প্রজ্ঞাপন। প্রজ্ঞাপন জারি হওয়ার পরও প্রধান নির্বাচন কমিশনার বলছেন, এ বিষয়ে আলোচনা হওয়া প্রয়োজন। আমরা তো আমাদের অবস্থান বলেছি, আমাদের কি অবস্থান, আমাদের কাছে যেটা পাঠিয়েছে সেটা হলো তারা ওখানে নিয়ে যেতে চায়। যদি নিয়ে যেতে চাওয়ার পরেও আমাদের সাথে তো তাদের কথা বলতে হবে, আলোচনা করতে হবে কিভাবে নিবে বা না নিবে। তখন আমাদের অবস্থানটা এভাবে বললাম, আরও আমাদের যুক্তি যেগুলো আছে সেগুলো তাকে তুলে ধরবো। বুধবার দুপুরে রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব বিষয়ে জানান CEC। বলেন, NID স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তর হলে কমিশনের কার্যক্রমে ব্যাঘাত ঘটবে। সরকার সিদ্ধান্ত কি নেবে না নেবে সেটা তো পরের কথা। আমাদের অসুবিধা হবে, হয়তো সেটা অসুবিধা হবে, ইনিশিয়ালি কিছুটা ডিসলোকেশন হয়তো আমাদের হবে। এখন পর্যন্ত আমাদের যাকে বলা হয় আনুষ্ঠানিক কোনো
পত্রালাপ বা যোগাযোগ বা কাজকর্ম শুরু হয়নি। এমন অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন সরকার বুঝে শুনেই জাতীয় পরিচয়পত্রের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর করছে। এ নিয়ে সমালোচনার কিছু নেই বলেও মনে করেন তিনি। সঙ্গত কারণেই এটা যথাস্থানেই সরকার কর্তৃক নির্দেশনা দিয়েছে, যথাস্থানে আসা। ইলেকশন কমিশন সাধারণত তারা ভোটার লিস্ট তৈরি করে, সেই ভোটার লিস্ট তৈরি করার যত ধরনের সহযোগিতা এই এনআইডি থেকে পাওয়ার সেগুলি তারা পাবেন, এটা সিস্টেমই তাই থাকবে। কাজেই সমন্বয়হীনতা কোনো প্রশ্ন আসে না। বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে কারা অধিদপ্তরে কারা বন্দী পোষ্যদের বঙ্গবন্ধু বৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন আসাদুজ্জামান খান কামাল। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। নাসির ও অমির বিরুদ্ধে মাদক মামলার প্রতিবেদন দেয়া হবে শিগগিরই। বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কথা বলেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার AKM হাফিজ আক্তার। এদিকে ওই মামলায় নাসির ও অমিকে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া মাদক মানব পাচার মামলায় পরিমনির বন্ধু অমিকে গ্রেফতার দেখানো হয়েছে। ব্রিফিংয়ে AKM হাফিজ আক্তার আরও বলেন, পরিমনির অন্য অভিযোগ সংশ্লিষ্ট থানা দেখবে। এর আগে ফিশিং লিঙ্ক ব্যবহার করে ফেসবুক হ্যাক করা এক প্রতারক মামুন মিয়াকে গ্রেফতারের বিষয়ে বিস্তারিত জানান হাফিজ আক্তার। তাকে আদালতে হাজির করলে 2 দিনের রিমান্ডও দেন আদালত। ডিএমপিতে যে মামলাটা হয়েছিল তাকে যখন গ্রেফতার করে তখন তার নিচে মদ এবং মাদক পাওয়া গেছিল, সেই সংক্রান্তে আমরা কথা বলবো। আর বাকি যে তথ্য সেটা হচ্ছে পরবর্তীতে ঢাকা জেলা হয়তো রিমান্ডে নিবে অথবা সিআইডি নিবে, তখন আপনারা জানতে পারবেন। আর আমাদের যে মামলা সেটা তো আমরা এটা তো হাতে নাতেই আমাদের পাওয়া গেছে মদ এবং মাদক, সেটার সাথে কার কতটুকু জড়িত এই বিষয়গুলি এবং এটা আরো কিছু সাক্ষ্য প্রমাণ রাখতে হবে যে আমাদের লাগবে, সেটা নিয়ে আমরা কাজ করছি। কাজ করলে খুব সহজে আমরা এটার পুলিশ রিপোর্ট দিয়ে দিব। দেশের আলোচিত ক্যাসিনো কাণ্ডে জড়িত বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশনে চিঠি দিয়েছে দুদক। বুধবার দুর্নীতি দমন কমিশন থেকে জানানো হয়, জামিনে থাকা সিলেটের বরখাস্ত ডিআইজি প্রিজন্স পার্থ গোপাল বণিক ও কারাবন্দী যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার জন্য আবেদন করে দুদক। এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগে সরকার দলীয় খুলনা 2 আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমানের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে সংস্থাটি। রাজধানীর মুগদা থানা এলাকায় কিশোর গ্যাং বিরোধী অভিযান পরিচালনা করে 2টি কিশোর গ্যাংয়ের 5 সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুগদা থানা। চান জাদু গ্রুপের 3 জন এবং ব্যান্ডেজ গ্রুপের 2 জনকে গ্রেপ্তার করা হয়। বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানান মতিঝিল বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুর আহাদ। তিনি বলেন, মতিঝিল এলাকায় 2টি কিশোর গ্যাং সক্রিয়। এই গ্রুপের কিশোর গ্যাংয়ের তালিকাভুক্তদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। নিউজ 24 সন্ধ্যা সংবাদে নিচ্ছে একটি বিরতি। ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। সরকারের দক্ষ পরিচালনাতেই দেশ মধ্যম আয়ে উন্নীত হয়েছে, এমনকি মাথা পিছু আয়ও ছাড়িয়ে গেছে ভারতকেও। বুধবার সচিবালয় স্বাধীনতার 50 বছর উপলক্ষে 50টি বাংলা গানের গিটার মূর্ছনা, আমাদের মুক্তি আমাদের স্বাধীনতা শীর্ষক সিডি উদ্বোধন ও সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। সামাজিক সূচক এবং মানবোন্নয়ন সূচকে ভারতকেও আমরা অনেক আগে অতিক্রম করেছি। সাম্প্রতিক সময়ে মাথাপিছু আয়ও আমরা ভারতকে অতিক্রম করতে সক্ষম হয়েছি। এই করোনার মধ্যে আমাদের মাথাপিছু আয় বেড়েছে। এগুলো বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের নেতৃত্বে এটি হয়েছে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই অর্জন সম্ভবপর হয়েছে। রাজধানীর মিরপুর নারায়ণগঞ্জের কুমুদিনী বাগান ও কোম্পানি বাগান থেকে উর্দুভাষীদের উচ্ছেদ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে এসপিজিআরসি। বুধবার সংগঠনটির সাধারণ সম্পাদক শওকাত আলী জানান, তাদের পুনর্বাসন এবং উচ্ছেদ বন্ধ করা না হলে জেনেভা ক্যাম্পে আত্মাহুতি সহ ভোটার আইডি কার্ড ফেরত দেবেন তারা। তিনি বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অভিযানে মিরপুর সেকশন 11-তে রাস্তা দখলের অভিযোগে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সেখানে অবস্থানরত 1000 উর্দুভাষী পরিবারের মানবেতর জীবনযাপন করছে বলে জানান শওকাত আলী। নারায়ণগঞ্জের কুমুদিনী বাগান ও কোম্পানি বাগানে 400 পরিবারকে উচ্ছেদ করা হয়েছে।
নারায়ণগঞ্জকে অতি শীঘ্রই পুনর্বাসন করা হোক। পাশাপাশি মিরপুর সেকশন নম্বর 11কে যাদেরকে অলরেডি উচ্ছেদ করে দেওয়া হয়েছে তাদেরকে পুনর্বাসন করা হোক। আর এই দুটি প্রোগ্রাম যদি বাস্তবায়ন যদি না হয় তাহলে আমরা সারা বাংলাদেশের সংগঠনকে নিয়ে জনগণকে নিয়ে বাধ্য হব আমরা জেনেভা ক্যাম্পে যে প্রোগ্রাম আমি থ্রো করেছি গায়ে আত্মহুতি করব, জেনেভা ক্যাম্পকে যেন পুরো ছাই করে দেব। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ডেমোক্রেটিক দলের প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হলো। গুরুত্বপূর্ণ এই নির্বাচনে সিটির 5 বড়োর মধ্যে 3 বড়ো থেকে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 13 জন বাংলাদেশি মার্কিনী। নিউ ইয়র্ক সিটির 5 বড়োর 51টি ডিস্ট্রিক্ট কাউন্সিলের মধ্যে বাংলাদেশি প্রার্থী হিসেবে ব্রঙ্কস বড়োর কাউন্সিল ডিস্ট্রিক্ট 18 থেকে মোহাম্মদ এন মজুমদার ও মির্জা মামুন রশিদ, কুইন্স বড়োর কাউন্সিল ডিস্ট্রিক্ট 24 থেকে মৌমিতা আহমেদ, শাবুল উদ্দিন ও সাইফুর খান হারুন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে কুইন্স কাউন্টি জজ পদে অ্যাটর্নি সোমা সাইদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবছর ডেমোক্রেট দলীয় প্রাইমারি নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মেয়র পদে 9 জন প্রার্থী সহ মোট 529 জন প্রার্থী। নিউ ইয়র্কের ডেমোক্রেট দলের নির্বাচনের সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী সুলতানা রহমান। প্রথমবারের মতো কোনো বাংলাদেশি এখানকার যে স্থানীয় সরকারের যে নির্বাচনগুলো রয়েছে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি এর আগে বিজয়ী হতে পারেননি। যদিও পুরো আমেরিকার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশির বসবাস নিউ ইয়র্কে, কিন্তু সেরকম করে রাজনীতিতে তারা নিজেদের অবস্থান করতে পারেননি। কিন্তু এইবার প্রথমবারের মতো যেমন সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং 2 জন প্রার্থী যে এগিয়ে রয়েছেন এটি একটা বিরাট সফলতা। এবং শাহানা হানিফ তিনি একজন ইমিগ্রান্ট, তিনি 7 বছর বয়সে আমেরিকাতে এসেছিলেন শিশু অভিবাসী হিসেবে এবং তিনি দীর্ঘদিন ধরে তার রাজনৈতিক ক্যারিয়ার গড়ে তুলেছেন এবং ওকাসিও কোর্টেস সহ এখানকার মূলধারার যেই রাজনীতিবিদ রয়েছেন অনেকেই তাকে সমর্থন দিয়েছিলেন এবং তিনি যে এলাকা থেকে নির্বাচিত হয়েছেন সেখানে আসলে অধিকাংশই শ্বেতাঙ্গ জনগোষ্ঠীর অধিবাসীরা বসবাস করে। ফলে শাহানা হানিফ বলা যেতে পারে তিনি ডিস্ট্রিক্ট 39 থেকে আমরা ধরে নিতে পারি এই কারণে যে আমি আগে যেটি বলেছি যে 50% ভোট পেতে হবে যদি কোনো প্রার্থীকে বিজয়ী হতে হয়। তিনি এখন পর্যন্ত 33% ভোট পেয়েছেন এবং তার নিকটতম 22% পেয়েছেন। কিন্তু এটিকে এখন আবার সেকেন্ড চয়েস হিসেবে কাকে বেছে নিয়েছে ভোটাররা সেই গণনায় যাবে। ফলে শাহানা হানিফের বিজয়ের ব্যাপারটি আরো একটি 2-1 সপ্তাহের ব্যাপার, আনুষ্ঠানিক ব্যাপার হতে পারে। অন্যদিকে সোমা সাইদের বিজয় মোটামুটি সুনিশ্চিত বলতে পারি আমরা। সেদিক থেকে বলা যেতে পারে আজকের মধ্যে হয়তো একটি ফলাফল আমরা পেতে পারবো। নিউ ইয়র্কে আসলে বাংলাদেশের একটি ইতিহাস গড়েছে। সন্ধ্যা সংবাদের সময় হলো আরেকটি বিরতির, সঙ্গেই থাকুন। আর একবার স্বাগত নিউজ 24 সন্ধ্যা সংবাদে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতে করোনা ভাইরাসের আরও একটি ভ্যারিয়েন্টের সন্ধান দিল বিজ্ঞানীরা। AY1 নামে এই নতুন ডেল্টা প্লাস ধরনটি প্রথমে ইউরোপে শনাক্ত করা হলেও এবার ভারতে মোট 22 জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। মূলত মহারাষ্ট্র, কেরালা এবং মধ্যপ্রদেশে এই নতুন ভ্যারিয়েন্টটি শনাক্ত হয়েছে বলে জানিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া দেশটিতে আবারও কিছুটা বেড়েছে করোনা সংক্রমণ। একদিনে দেশটিতে 54,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে 1,129 জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল 17,99,00,000 আর 38,97,000 ছাড়িয়ে গেল মোট প্রাণহানির সংখ্যা। এদিকে করোনায় ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল প্রথমে ডোজটি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার এবং দ্বিতীয়টি মডার্না নিয়েছেন বলে জানিয়েছে ইউরোনিউজ। তবে ভিন্ন প্রতিষ্ঠানের ভ্যাকসিনের ডোজ মেশানোর ধারণাটা ভালো হলেও এটির কার্যকারিতা কতটুকু সে বিষয়ে এখনও নিশ্চিত করে বলার সময় হয়নি বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। এবারে পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ভাস্কর সর্দার। ভারতে যারা করোনা বিশেষজ্ঞ বা যারা করোনা গবেষক তারা কিন্তু ইতিমধ্যে একটা ইন্ডিকেট করেছে ভারত সরকারকে যে করোনার কিন্তু তৃতীয় ঢেউ আসতে চলেছে এবং সেটা সেপ্টেম্বর এবং অক্টোবরের মধ্যেই কিন্তু তার প্রভাব পড়বে ভারতে এবং সেই সময় দিনে 3 থেকে 3.5 লক্ষ এবং অক্টোবরের মাঝামাঝি কিন্তু
দিনে 5 লক্ষের মতন কিন্তু করোনা এফেক্টেড হবে বলেই কিন্তু করোনা বিশেষজ্ঞরা জানাচ্ছেন। তৃতীয় ঢেউতে যেই করোনার ভ্যারিয়েন্ট বা যে প্রজাতিটা পাওয়া গেছে ভারতে, সেটার নাম দেওয়া হয়েছে কোভিড ডেল্টা প্লাস। এই কোভিড ডেল্টা প্লাস কিন্তু এতটাই মহামারীর আকার ধারণ করতে পারে বলে কিন্তু গবেষকরা জানিয়েছেন। পাশাপাশি গবেষকরা জানিয়েছেন ইতিমধ্যেই করোনার যে নতুন প্রজাতি 9টা দেশে তার ছোবল বসিয়েছে এবং সব থেকে যেটা ভারতের পক্ষে ক্ষতিকারক কথা, যেটা হলো প্রথম এবং দ্বিতীয় ঢেউতে যেটা দেখা যায়নি, এই করোনার তৃতীয় ঢেউতে কিন্তু শিশুরাও কিন্তু অনেকটা এফেক্টেড হবে বলেই গবেষকরা জানাচ্ছেন। এবং এর সাথে যেটা জানাচ্ছে, বর্তমানে যে ভ্যাকসিনগুলো বা যে বেরিয়েছে বা যে ভ্যাকসিনগুলো মানবদের শরীরে এখনও পর্যন্ত দেওয়া আছে, কিছু কিছু ক্ষেত্রে করোনা যে নতুন প্রজাতি অর্থাৎ ডেল্টা প্লাস ইতিমধ্যে যাদের শরীরে পাওয়া গেছে ভারতে, তাদের কিন্তু অনেক জায়গায় কিন্তু এই ভ্যাকসিন কিন্তু অনেকটাই নিষ্ক্রিয় হয়ে আসছে। তৃতীয় ঢেউয়ের জন্য ভারত সরকারকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। প্রস্তুত থাকার জন্য কয়েকটি বিষয়ের উপর নজর দিতে বলেছে। একটি হলো প্রচুর পরিমাণে ম্যানেজমেন্ট, অর্থাৎ অক্সিজেন এবং তার ভেন্টিলেটার, এই টাইপের কিছু ম্যানেজমেন্ট, চিকিৎসা ব্যবস্থা এবং পাশাপাশি গণহারে টিকাকরণ চালাতে বলেছে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ ও বাণিজ্যের সংবাদ। টিকা না দিলে ভারত টাকা ফেরত দেবে। কয়েকদিন আগে অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমন মন্তব্য করলেও বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর এক ব্রিফিংয়ে অর্থমন্ত্রী জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এই বিষয়ে দেখভাল করছে। এদিন সাংবাদিকদের বেশিরভাগ প্রশ্ন এড়িয়ে যান মন্ত্রী। বাংলাদেশের রিজার্ভ চুরির ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রকাশ না করার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, তাদের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে। আইনি প্রক্রিয়ায় থাকায় এ বিষয়ে মন্তব্য করা ঠিক নয়। এছাড়া 5 থেকে 10 টাকার সার্জিক্যাল মাস্ক 356 টাকায় কেনা হয়েছে বলে সংসদীয় কমিটির কাছে ধরা পড়েছে, যা কেনা হয়েছিল সরাসরি ক্রয় পদ্ধতিতে। এ বিষয়ে অর্থমন্ত্রী জানান, এর তদারকি করা হবে। আমাদের প্রত্যেকটা মিনিস্ট্রিকে যেমনি ভাবে অ্যালোকেশন দেওয়া হয়, ঠিক তেমনি ভাবে তাদের ক্রয় করার সুযোগ তাদের আছে। তারা নিজেরা ওই লিমিটের মাঝে কিনতে পারেন। লিমিটটি যখন বড় হয়ে যাবে তখন ইন দ্যাট কেস আমাদের কমিটি দেওয়া হবে। আনটিল দেন each and every ministry is authorized and empowered make their own procurement. সন্ধ্যা সংবাদের সময় হলো আরেকটি বিরতির। সঙ্গেই থাকুন। আরেকবার স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। এবার খেলার খবর। আসন্ন জিম্বাবুয়ে সফরের পূর্ণাঙ্গ সিরিজকে সামনে রেখে 3 ফরম্যাটের আলাদা দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। টি-20 সিরিজ থেকে ছুটি চাওয়ায় বিশ্রাম দেওয়া হয়েছে মুশফিকুর রহিমকে। 3 সংস্করণ মিলিয়ে দলে নতুন মুখ শামীম হোসেন। এছাড়াও জিম্বাবুয়েতে টেস্ট খেলবেন না মুস্তাফিজুর রহমান। বিস্তারিত রিপোর্টে। 2013 সালের পর প্রথমবারের মতো জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আসন্ন সফরের পূর্ণাঙ্গ সিরিজকে সামনে রেখে 3 ফরম্যাটের জন্য আলাদা দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। টি-20 সিরিজে ছুটি চাওয়ায় বিশ্রাম দেওয়া হয়েছে মুশফিকুর রহিমকে। তবে ওয়ানডে ও টেস্ট এই 2 ফরম্যাটে থাকছেন তিনি। ডোমেস্টিক ক্রিকেটে শাস্তি পাওয়া সাকিব আল হাসানকে পাওয়া যাবে 3 ফরম্যাটেই। 3 সংস্করণ মিলিয়ে দলের একমাত্র নতুন মুখ অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী শামীম হোসেন। ওয়ানডে ও টেস্টে জায়গা করতে না পারলেও সাদা বলের ছোট সংস্করণে জায়গা করে নিয়েছেন শামীম। এদিকে ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ পারফর্ম করায় 3 বছর পর জাতীয় দলে ডাক পেয়েছেন নুরুল হাসান সোহান। এই সফরে সাদা পোশাকে দেখা যাবে না মুস্তাফিজকে। শুধুমাত্র ওয়ানডে ও টি-20 খেলবেন কাটার মাস্টার। ওয়ানডে দলে জায়গা হয়নি সৌম্য সরকারের, তবে টি-20 খেলতে দলের সঙ্গে যাবেন এই বাঁহাতি ওপেনার। টেস্ট দলের অধিনায়কত্ব করবেন মমিনুল হক, আর ওয়ানডে দলের দায়িত্বে থাকছেন তামিম ইকবাল। টি-20 দলের অধিনায়ক মাহমুদুল্লাহ। জিম্বাবুয়েতে একটি টেস্ট, 3টি ওয়ানডে ও 3টি টি-20 খেলবে টাইগাররা। পূর্ণাঙ্গ এই সফরের সবকটি ম্যাচই হবে হারারেতে। করোনা ভাইরাসের কারণে দর্শক প্রবেশের অনুমতি থাকছে না মাঠে। আগামী 28 জুন জিম্বাবুয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে টাইগাররা। সেখানে তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে একদিন। আগামী 7 জুলাই টেস্টের মধ্য দিয়ে শুরু হবে মাঠের লড়াই। তৌহিদুল ইসলাম, নিউজ 24। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে বড় ব্যবধানে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ইবাদতের দারুণ বোলিংয়ের পর তানভীরের ঝোড়ো ব্যাটিংয়ে মোহামেডানকে 7 উইকেটে হারিয়েছে ধানমন্ডির ক্লাবটি। মোহামেডানের 134 রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র 3 উইকেট হারিয়ে 6 বল হাতে রেখেই জয় তুলে নেয় তারা। বিস্তারিত প্রতিবেদনে।
লিগে সম্পন্ন করা সম্ভব হয়েছে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগের ম্যাচে টস জিতে মোহামেডানকে ব্যাটিং এর আমন্ত্রণ জানান শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অধিনায়ক নুরুল হাসান সোহান। ইনিংসের প্রথম ওভারেই মাজিদকে ফিরিয়ে তার সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেন ইবাদত। আউট না দেওয়ার কোনো কারণে প্লাম এলবি। দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নামা ইরফান শুক্কুর 17 রানে ফিরলেও শামসুর রহমানকে নিয়ে ম্যাচের হাল ধরেন পারভেজ ইমন। দুজনে মিলে গড়েন 61 রানের জুটি। 35 বলে 46 রান করে ইমনকে আফ্রিদি ফেরানোর পর দ্রুত প্যাভিলিয়নের পথ ধরেন মাহমুদুল হাসান ও শুভাগত হোম। এরপর দারুণ ছন্দে ব্যাট করতে থাকা শুভকে 49 রানে থামিয়ে নিজের তৃতীয় উইকেট তুলে নেন ইবাদত। পরবর্তীতে নাদিফ ইয়াসিনরা দ্রুত ফিরলে 9 উইকেটে 133 রানে থামে মোহামেডান। ব্রিলিয়ান্ট ক্যাচ সেখানে নিয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই সৈকত আলীর উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তবে ইমরুল কায়েসকে নিয়ে সে চাপ খুব ভালোভাবেই সামলে নেন আরেক ওপেনার মোহাম্মদ আশরাফুল। ইমরুল কায়েস 25 রান করে ফেরার পর আশরাফুলের ব্যাট থেকে আসে 38 রান। লং অফের উপর দিয়ে উড়িয়ে মেরেছেন। এরপর দলকে অনেকটা সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক সোহান। উইকেটের অপর প্রান্তে রানের ঝড় তোলেন তানভীর হায়দার। শেষ পর্যন্ত সোহানের অপরাজিত 36 ও তানভীর হায়দারের 17 বলে 32 রানে ভর করে 7 উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তৌহিদুল ইসলাম, নিউজ 24। নিউজ 24 সন্ধ্যার সংবাদ এখন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার ধন্যবাদ সবাইকে।